নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন অপেক্ষার পর আমাদের গল্পের আড্ডায় আজকে আবার ফিরে এসেছে পেরু আর উপেন্দা। পেরু উপেন্দার আজকের গল্পটি নেওয়া হয়েছে পেরু উপেন্দা অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে, যেটি 2024 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয় পরিচয় প্রকাশনের তরফ থেকে। সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের আজকের গল্পটি একটি লকড রুম মিস্ট্রি। টানটান রহস্যে পরিপূর্ণ গল্পটি যদি ভালো লাগে কি করতে হবে জানা আছে নিশ্চয়ই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ, হাইপ করে দিতে কিন্তু ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিরাগ গল্পের আড্ডার আজকের বিশেষ নিবেদন, টানটান রহস্যে পরিপূর্ণ গল্প। সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের আজকের গল্প, বালাজি আবাসন হত্যা রহস্য। ছাত্রাবস্থায় নিয়মিত যোগাভ্যাস করতাম। এখন এই 55 বছর বয়সে মাঝে মধ্যে মনে হয় আবার শুরু করলেই হয়। মাঝে মাঝে ঝটিকা খেয়ালে একটা মাদুর পেতে নিয়ে আমি যোগব্যায়াম শুরু করি। সকালবেলা রোদ তখন আমাদের পূবমুখী জানালা গড়িয়ে বৈঠকখানায় এসে পড়ে। আমাদের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটে অধ্যাপিকা মধুরিমা সান্যাল ভৈরবীর আগে আলাপ শুরু করেন। তার সুমধুর কণ্ঠ ভেসে আসে। পেপারওয়ালা ফ্ল্যাটের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে নিখুঁত টিপে 3 তলার ফ্ল্যাট লক্ষ্য করে পেপার ছুঁড়ে একবারেই বারান্দায় সকালের কাগজ পৌঁছে দেয়। আমাদের 1 তলার ফ্ল্যাটের প্রতিবেশী পল্টন তার পরিচিত বারমুডা পরে সকালে জগিংয়ের জন্য বেরিয়ে যায়, আর আমি সর্বাঙ্গাসন করব বলে দেওয়ালের দিকে পুরো শরীরটা উল্টো করে হেটমুন্ডু ঊর্ধ্বপদ হওয়ার চেষ্টা করি। আর ঠিক তখনই কোনো এক বিজাতীয় বস্তুতে আমার মুখটা ঢেকে আসে। দুনিয়া অন্ধকার হয়ে আসতে থাকে। মধ্যপ্রদেশ তো উত্তরপ্রদেশকে ছুঁয়ে গেল, এবার কানপুর নাগপুর চাপা পড়বে যে। পেরুর হাড় জ্বালানো টিটকিরি আমার কানে এলো। আমি কোনো রকমে মধ্যপ্রদেশকে 2 হাতে সামলিয়ে 2 রাজ্যের বর্ডার বিভাজন করে বললাম, সামান্য বেড়েছে, এই নিয়ে এত খোঁটা দেওয়ার কি আছে ভাই? এসবের তো আর মূল্য বুঝলে না, খালি পড়ে পড়ে ঘুমিয়ে 30 বসন্ত বেকার পার করে দিলে। The best of all exercises are rest and fasting. এ তো বাঙালি অলস হুজুগে। তুমি যে কি করে গোয়েন্দা হলে, তোমার কোনো লক্ষণই তো গোয়েন্দার মতো নয়। তুমি হচ্ছে চরম বিলাসী আর হুজুগে লোক, বুঝেছো পেরু? আবার এখন এই নতুন ফুটবলের নেশা জেগেছে, রাত জেগে জেগে ইউরোপিয়ান লিগের খেলা দেখছো। আচ্ছা, তুমি ইস্টবেঙ্গল না মোহনবাগান বলো তো? সর্বাঙ্গাসন শেষ করে দেওয়াল থেকে পা নামিয়ে বললাম আমি। তুমি যে টিমকে সাপোর্ট করবে দাদা, আমি তার বিপরীত। কারণ খেলা দেখার সময় প্রতিপক্ষ না পেলে ঠিক জমে না। দরকার হলে প্রতিপক্ষ তৈরি করে নিতে হবে। আমি তো ইস্টবেঙ্গল। আমি জানতাম তো, নদিয়া জেলার লোক মানেই। মানে কি? ওই পিঠে তার কাটার দাগ থাকবে। শোনো, নিজেদের উপর যদি হতো না তাহলে বুঝতে। আমরা না হয় পিঠে ঘা নিয়ে এসেছি, তোমরা কি পারো ওই ঘায়ের উপর নুনের ছিটে দিতে। শোনো, বাঙালিদের যা যা বড় অ্যাচিভমেন্ট সব একদিক থেকে কিন্তু বাঙালদের কৃতিত্ব, এটা ভুলে যেও না। যে বাটিতে 4 আঙুল একসাথে ঢোকে না সেই বাটিতে তোমরা তরকারি খাও। আর কি বলবো। কি যে বলো, একটা প্রবাদ আছে জানো তো, বাঙালদের রকমারি দেখতে হলে হাইকোর্ট যাও। বেটে লম্বা মোটা চিকন সাদা কালো কত ভ্যারাইটির বাঙাল লাগবে বলো। এই শোনো, বাজে বকো না। এই তো 2 দিন আগেই ডার্বিতে ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগানকে। কি বলছো আবার তুমি? তার আগে টানা 5 বার মোহনবাগানই জিতেছে, সেটা ভুলে যাচ্ছ দাদা? এই তো রবিবার দিন ডার্বি আছে, তা কোন টিমকে সাপোর্ট করবে দেখো, এখনো সময় আছে কিন্তু। কেন শুধু শুধু আবার বেইজ্জত হবে বলো তো? অবশ্যই সবুজ মেরুন, মোহনবাগান। আহা, পেন নাম। প্রথম ভারতীয় দল যারা আইএফএ শিল্ড জেতে। প্রতাপশালী ব্রিটিশদের ইস্ট ইরাকশায়ার রেজিমেন্ট দলকে হারিয়ে দেয় 1911 সালে কলকাতা ময়দানে। সে সময় ভাবো, খালি পায়ে ম্যাচ খেলে সেই ফাইনাল ম্যাচ জেতে আমাদের এই মোহনবাগান দল। প্রথমে 1 গোলে পিছিয়ে পড়ে, তারপর পরাক্রমী ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। কিংবদন্তি শিবদাস ভাদুরীর শেষ কয়েক মিনিট আগে সেই গোল শোধ করে। গ্যালারি সবুজ মেরুনের ব্যানারে উচ্ছ্বাসে ফেটে পড়ে। তবে তাদের আরও মধুর চমক বাকি ছিল। ঠিক ফাইনাল বাসির আগে আগে অভিলাষ ঘোষের আরও একটি অনবদ্য গোল। সে যেন গোল নয়, এই ময়দানের মাঠে যেন ভারতীয় জাতির আর ভারতীয় ফুটবলের নবজাগরণ।
আরে আমরাও পারি। আরে জানি জানি, অত উৎফুল্ল হওয়ার কিছু নেই। ওই ম্যাচে 7 জন বাঙাল ছিল। বাঙালরা সেদিন নিজেদের উজাড় করে না দিলে থোড়াই মোহনবাগানের তোমরা নাম ভাঙিয়ে খেতে পারতে। আরে প্রথম আইএফএ শিল্ডটা তো দেখতে গেলে বাঙালদেরই জেতা। আচ্ছা আচ্ছা, ক্ষান্ত দাও বাবা, ক্ষান্ত দাও। বাঙাল ঘটি জুটি দীর্ঘজীবী হোক, পাতে ইলিশ চিংড়ি দুই চাই, তাই তো দাদা? অনেকদিন ভুড়ি ভোজ করা হয়নি দাদা। এসব বলে না সকালবেলা না মনটা খারাপ করে দিচ্ছ পেরু। তুমি একটা ভালো কেস পেলে তো এই শখটা পুষিয়ে যেত বলো। কেস পাইনি বটে, তবে শহরে ক্রাইমের কিন্তু বিরাম নেই। খবরের কাগজ খুললেই একটার পর একটা কেস। আবার পেটি কেস নয়, বড় বড় গ্রিটি কেস সব। পেপারটা খুলে নিয়ে মুখ ঢাকতে ঢাকতে নিজের আরাম কেদারায় বসে পড়ে বলল পেরু, বড় ক্রাইম কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ছোট তো বলা যায় না কোনো অর্থেই। শহরের নামই গহনার ব্র্যান্ড ক্যালকাটা গোল্ড রাশের একাধিক জুয়েলারি আউটলেটে ডাকাতি। এই দেখো। পেরু আমায় খবরটা পড়ে শোনালো। বাগবাজার, গড়িয়াহাট, সিঁথির মোড়, বেলঘরিয়া, রাজারহাট, বেহালা ম্যান্টানে একই সময় দুপুর 3:10 সময় কাল ডাকাতি হয়। এই সময় রাস্তায় ভিড় একটু কম থাকে। প্রতিটা দোকানেই মাস্ক পরা মোটরবাইক আরোহীর দল হাতে পিস্তল ছুরি নিয়ে দোকানে ঢুকে ডাকাতি করে পালিয়ে যায়। 3টে আউটলেটের নিরাপত্তা রক্ষীকে গুরুতর জখম করে। একজনের প্রাণ নিয়ে টানাটানি চলছে। তারা 4টে বাইকে করে এসেছিল। কাজ হয়ে গেলে বাইক নিয়ে চম্পট দেয়। একই গ্যাংয়ের কাজ মনে হচ্ছে তো। ডাকাতিগুলো কি সব একই সাথে হয়েছে? একই গ্যাং যদি নাও হয়, নিজেদের মধ্যে যোগাযোগ ছিল বোঝাই যাচ্ছে। তো তোমার থার্ড আই কি বলে? আমার কোনো থার্ড আই নেই দাদা, তবে থার্ড গিয়ার আছে। সেটা হাতে ভালো কেস পেলে চেপে দেওয়া যায়। নতুবা আমি একজন ভেতো বাঙালি, ওই রকমই থাকতে চাই। আর মাঝে মধ্যে ইউরোপিয়ান ফুটবল লিগের সেরা খেলাগুলো অবশ্যই দেখতে চাই। আর বাড়াতে চাই আমার অর্কিডের সম্ভার। ইস, পুলিশ কমিশনার সাহেব তো আমাদের এই কেসটা দিতে পারতেন বলো। একদম আইডিয়াল বসে আছি। আচ্ছা, ওই রিটায়ার্ড ডিআইজি সাহেবকে দিয়ে একবার বলাতে পারো তো। আপাতত হাতে কেস নিতে চাই না। আমার এক কাকা আসছে আজ, টুটুল কাকা। তাই নাকি? তোমার কাকা আছে জানতাম না তো। কোথা থেকে আসছেন? কুচবিহার সিভিল জাজ ছিলেন, এখন রিটায়ার করে গেছেন। মেয়ের কাছে এসেছিলেন দমদমে। আমার এখানে 2 দিন থাকবেন, তারপর ফিরে যাবেন। একাই আসছেন? হ্যাঁ, আবার কি, কাকিমা বছর 5 আগেই গত হয়েছেন। আজকে আসছেন কি? মানে বাজার কিছু করতে হবে নাকি? কি খান উনি? টুটুল কাকার জন্য? ওর জন্য কিচ্ছু করতে হবে না, আসতেই দাও না। জাজ না মিলিটারি, বুঝতে পারবে না। বিকেলবেলা আমার বিমার অফিসের কাজ শেষ করে ঠিক 6:30 নাগাদ ঘরে এসে ঢুকতেই দেখি বৈঠকখানায় একজন টাক মাথা, বেশ বলিষ্ঠ চেহারার মধ্যবয়স্ক লোক কোলের উপর এক বাটি মুড়ি, তেল, পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা দিয়ে মেখে চপ খাচ্ছে। আর সামনে টিভির দিকে প্রফুল্লভাবে তাকিয়ে আছেন। আর পেরু তার সামনে বাধ্য শিশুর মতো মনমরা হয়ে বসে আছে। লোকটির চোখগুলো বেশ বড় বড়, মুখের উপর আবার বেশ পুরু একটা কাঁচা পাকা গোঁফ, একটা ফতুয়া পরা। সেখান থেকে তার হাতের আর বুকের রোমশ ত্বক উঁকি মারছে। হাতে একটা অত্যাধুনিক স্মার্ট ওয়াচ, যেটার দিকে দৃষ্টি যেতেই বেশ অবাক লাগলো। পেরু বলছিল তারই কাকা নাকি অবসরপ্রাপ্ত, কিন্তু হাবে ভাবে তার প্রাণবন্ততা চোখে পড়ার মতোই। আলাপ করিয়ে দিই, উনি উপেন্দা। পেরু আমার সঙ্গে আলাপ করিয়ে দিল। 2টি বসিবার চৌকি। হেসে হাত জোর করে বললেন তিনি নমস্কারের ভঙ্গিতে। আগে মানে আমাদের অবশ্য 2টি পৃথক খাট আছে, ওতে হবে না? টুটুল, 2টি বসিবার চৌকি। আমার নামই রোয়ানে। তোমাকে তাহলে তুমি করেই বলি, তোমার আইকিউ টেস্ট করতেছিলাম আর কি। দাদা খুব বুদ্ধিমান। ভালো ভালো ইন্স্যুরেন্স পলিসি আছে কিন্তু দাদার খোঁজে, লাগলে বলবেন। রক্ষে করো বাবা, আমার লাগবো না। তা পেরু, তোর ইংরেজি চর্চা চলছে না ছেড়ে দিয়েছিস? তা এখন একটু কেস আর জার্নালিজম নিয়ে একটু ব্যস্ত, তো বিশেষ সময় পাই না। কাকার সামনে একটা প্লেটে পাঁপড় ভাজা ছিল, সেখান থেকে একটা পাঁপড় উঠিয়ে নিয়ে বলল পেরু, এইটাই তো তোর সর্বনাশ করলা পেরু কুমার। তোর হইল গিয়া ধৈর্যের বড় অভাব। কোনো কিছু ধরলে সেটা চাহিদা দেওয়াটা কামের কথা না। কথায় বলে, উই ফার্স্ট মেক হ্যাবিটস, দেন হ্যাবিটস মেক আস। ঠিক বললাম তো ভূপিন্দর কুমার? আগে আমার নাম উপেন স্যার। নাম মনে রাখার অসুবিধে হলে উপুও বলতে পারেন। না না, কোনো অসুবিধা নাই। কি ভালো নামখানা,
তা পেরু কুমার, ডিকশনারির সবচেয়ে বড় ইংরেজি শব্দখানা মনে আছে কিনা কয়ে ফেলো দেখি। কোনো কিছু নগণ্য মনে করে অগ্রাহ্য করিয়া পাই। গতবারে এসে এইটাই আগে ধরেছিলেন, আপনি ভুলে গেছেন? ও তাই নাকি? বয়স হচ্ছে তো ভুলে যাই। তবে হ্যাঁ, ভুল ইংরেজি আমার সামনে বললে কিন্তু সারণ নাই, সে তুমি যেই হও না কেন। এই কাকাবাবু ঠিক মতো এসেছেন তো? মানে রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? আমার না, আরে ট্যাক্সিওয়ালা ভেবেছে আমি কোচবিহারের লোক, বোকাশোকা ভেবেছে। এমন স্পিচ ঝেড়ে দিলাম না, শেষে বলছে আপনি দয়া করে আমার গাড়ি থেকে নেমে আমারে উদ্ধার করুন, আপনারে টাকা দিতে হবে না। কেন, আবার কি করলেন? আরে ফোনে আমার সামনে কার সাথে ইংরাজিতে কথা বলছে। কথা তো নয়, ভুল ইংরেজির শব্দ দূষণ এক্কেরে। আমি থামিয়ে দিয়ে বললাম, তুমি এই কথাটাই রিপিট করো সঠিক ইংরেজিতে, তাকে ফের এই কথাটা কও। সে বলছে, স্যার আমার গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া যাইব গিয়া, একটু চুপ করে বসুন স্যার, এটা আমার ফরেন ক্লায়েন্ট। ব্যাস, আমারও মটকা গরম হইয়া গেল। আমি সার্জেন্ট দাঁড় করিয়ে আমার পরিচয় দিয়া দিলাম কমপ্লেন ঠুকে। বেঁচে গেছে, অল্পের উপর দিয়ে গেছে। আর বলিস কি, তারপর সে যখন বুঝলো একজন জাঁদরেল জাজের পাল্লায় পড়ছে, তখন পুরো মল হন্দাইবার অবস্থা। আমার হাঁ করা মুখটা দেখে কাকাবাবু বললেন, সুচো গেলার অবস্থা। মল কথাটা প্রথম শুনলা নাকি? এ আমার বড় বিপদ হইল পেরু কুমার, তোরা আমার কথা তো কিছুই বুঝবার পারবি না। না না অসুবিধে নেই টুটুল কাকা, আমিও বাঙাল। বাজার যাবেন বললেন? পেরু পাশ থেকে আমাকে উদ্ধারের একটা চেষ্টা করল। টুটুল কাকা কথাটা শুনেই তড়াক করে সোফা ছেড়ে উঠে পড়লেন। তোদের বাজার তো ওই গোলা শাহপুর। আসার সময় ট্যাক্সিওয়ালা বলছিল ওখানে ভালো মাছ পাওয়া যায় নাকি, আমাকেই যাইতে হইবে। তোরা কি আর মাছ চিনবি? সারা বছর খাওস তো এই ফরম্যালিন মেশানো অন্ধ্রের রুই। মোড়ের মাথায় রিক্সা পাবেন, গোল শাহাপুর বাজার বলবেন, ঠিক নামিয়ে দেবে। গোপিন্দর, আমারে বাজারের ব্যাগটা আইনা দাও তো। আগে আমার নাম উপেন, উপু বলুন না, অসুবিধে নেই। আমি ওনাকে বাজারের ব্যাগটা পেরে এনে হাতে ধরিয়ে দিলাম। আরে নামে কি আসে যায়, যাহা কৈটিল্য তাহাই চাণক্য, তাহাই বিষ্ণুগুপ্ত। ওকে পেরু কুমার, চললাম। বলেই বাজারের ব্যাগটা হাতে নিয়ে ওনার মানি ব্যাগটা পকেটে পুরে হন হন করে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। অফুরন্ত এনার্জি লেভেল। এই লোক অবসরপ্রাপ্ত জাজ, কে বলবে ওনাকে দেখে। উনি ঘর থেকে বেরিয়ে যেতেই আমি পেরুর দিকে মুচকি হেসে বললাম, কি পেরু, চালবাজিটা ধরা পড়ে গেল তো? কেন, আবার কি হলো? আরে তোমার তো এখন মোল হান্দাইবার অবস্থা। তুমি নাকি আবার মোহনবাগান সাপোর্টার। ও, ওতে কিছু হয় নাকি? হৃদয়ের মিলটাই আসল। বুঝে গেছি ভাই, বিশদে বলতে হবে না। তা তুমি ঘাঙাল না বাটি, এইটা জানতে পারলেই তো 16 কলা পূর্ণ হয়। বাটি মনে হচ্ছে আমার। দুদণ্ড হাওয়া খেয়ে নাও প্রাণ ভরে। টুটুল কাকা ঢুকে গেছে এখানে, আর নিস্তার নেই। ঘরে ঢুকে আবার তাণ্ডব শুরু করে দেবে। আর ভুলেও ইংরেজি ওর সামনে বলবে না, শিওর ভুল ধরবে আর গর্দান নিয়ে নেবে বুড়ো। অবশিষ্ট পাঁপড়টা কুড়িয়ে নিয়ে মুখে দিয়ে বলল পেরু। টুটুল কাকা ঘন্টা দেড়েক পর ফিরে এলেন হন্তদন্ত হয়ে। তার মোটা কবজির হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বোয়াল আনছি, একদম টাটকা। এই তোমাদের কাজের দিদি বোয়াল ঠিকঠাক ম্যানেজ করতে পারবা তো? হ্যাঁ হ্যাঁ একদম। কিছু হয়েছে? মানে আপনাকে একটু কেমন কেমন দেখাচ্ছে। বলতাছি, পেরুরে ডাকো। পেরু তার ঘরে বিছানা ঠিক করছিল। হ্যাঁ, আপাতত ঠিক হয়েছে, ওই ঘরেই কাকা বাবু শোবেন। পেরু আমার ঘরে ঘুমোতে চাইল না, বলল বৈঠকখানায় সোফার উপরে আয়েশ করে ঘুমাবে। আমি একবার বলেছিলাম, তোমার ঘরে তো ডবল বেড, কাকার পাশেই তো শুয়ে পড়তে পারতে। আবার জজ মানুষ, মরা হাতির দাম লাখ টাকা, আমার অসুবিধা হবে না। তারপর টুটুল কাকা তার নাম ধরে ডাকতেই সে একটা অ্যালবাম হাতে করে নিয়ে বৈঠকখানায় এসে ঢুকল। বলুন কাকা। আরে তুই নাকি গোয়েন্দা টোয়েন্দা হইছস? আদৌ আইপিসি জানোস কিছু, না লোকের মাথায় টুপি পরিয়ে কামাই করতাছস? কলকাতার লোককে অত বোকা ভাববেন না কাকা। কেস নিয়ে ফাজলামো করতে গেলে হাতে হ্যারিকেন ধরিয়ে দেবে, মামলা করে ভিটে মাটি চাটি করে ছাড়বে। যা মামলা হয় তোর তাতে পেট চলে? চলে না তো, তাই রিপোর্টারের কাজ করি। কোন কাগজ? প্রথম আলো। তোর জীবনে প্রথম কেন, শেষ সময়েও আলোর প্রবেশ হওয়া সম্ভব নয়, ইম্পসিবল। কেন, আমি কি দোষ করলাম? তোর মধ্যে গুণের রাশিটা কি? কতবার করে বললাম,
সিভিল সার্ভিসটা দে, চাকর হবি না বলে পরীক্ষায় বসলি না, ব্যাস একখানা অপগণ্ড তৈরি হয়ে গেছস, কোনো চালচুলোর ঠিক নাই। আরে তুই বিয়ে করবি কবে রে? এখন ওসবের প্ল্যান নেই কাকা। ডাকছিলেন কেন বলুন? রে তুই কি সত্যিকারের গোয়েন্দা নাকি, নাকি টুকটাক করে একটা দুটো কেস লাগাই দেছস? ঠিকঠাক ক, নইলে আমি অন্য লোক দেখবো কিন্তু। পেরু কাকার কথা শুনে উঠে পড়ল, নিজের ঘরের লকার থেকে মানিব্যাগটা বের করে নিয়ে এলো। তারপর কাকার কাছে ব্যাগ থেকে একটা কার্ড বার করে কাকার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা আমার কার্ড, কিন্তু আমি ভিজিট ছাড়া কিন্তু কেস নিই না। বাহ বাহ, 12 হাত কাকুরের 13 হাত বেশি, বুঝছো? আচ্ছা তোর ভিজিট কত রে বেটা? 50। তুমি এসেছো বলে 10% ডিসকাউন্ট হতে পারে, ওর কমে না। বড্ড বেশি হয়ে যাচ্ছে না? যার জন্য বলছি তার তেমন দম নাই, আমার এই বিয়ার করতে হইব। নিজের তো ছেলে নেই, এক মেয়ে, জামাই ম্যাজিস্ট্রেট, কোনো লাইবিলিটি নেই। এদিক ওদিক করে তো ভালোই কাম উপার্জন করেছেন, একটু খুশলে বোঝাও যাবে না। পয়সা যেন গাছ থেকে পড়ে। শোন পেরু, গ্রামের থেকে পড়াশোনা করে বিসিএস লাগায় জজ হইছি, কবজির জোর আছে আমার, ওসব এদিক ওদিকে এই সর্বা নেই। হ্যাঁ, আমার একটাই ওয়ে, স্ট্রেট। ঠিক আছে, ভেবে দেখবো, আগে কেসটা বলুন। ভূপেন, আমার চশমাটা এনে দেবে ভাই? স্যার আমার নাম উপেন, আপনি? জানি, আমি জানি, উপুও বলতে পারি, আর বারে বারে অত মনে করানোর দরকার নাই। বলেই হাত নাড়লেন তিনি। আমি জজ সাহেবের চশমা খুঁজে নিয়ে এসে ওনার পাশে বসে ওনার কথা শুনতে লাগলাম। আমার এক বন্ধু থাকে ওর ফ্ল্যাটে, ওর পুত্রবধূ আর নাতিরে নিয়া। ওর ছেলেটি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার, এখন ফারাক্কায় পোস্টিং। আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। যে ফ্ল্যাটটায় থাকতো সেখানে বিকেলে কাজ থেকে ফিরে ও দেখে ঘর ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর শেষে ফ্ল্যাটের লোকজন দিয়া দরজা ভাঙা ঘরে ঢোকে, দেখে পুত্রবধূ ছেলের ঘরের মেঝের ওপর মৃত অবস্থায় পড়ে আছে, ছেলেটি পাশে বিছানায় ঘুমাইতেছিল। পুলিশ আসে, ছেলেটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এখানে উল্লেখ্য ছেলেটি স্কিজোফ্রেনিয়ার রোগী, মাঝে মধ্যেই ভায়োলেন্ট হইয়া যায়। এখন আমার বন্ধুটি আমার সাহায্য চাইতেছে, কোনো আইনের ধারায় ছেলেটিকে যদি কোনোভাবে বাঁচানো যায় আর কি, কারণ ছেলেটি সত্যি মানসিকভাবে অসুস্থ, তার ট্রিটমেন্ট চলতেছে। তাই আমি নিজে ভাবলাম তুই যদি একটু তদন্তটা করিস তাইলে দেখ না কিছু সুবিধা হয় কিনা। আপনি নিজেই তো যেতে পারতেন। আরে বাঞ্চারাম, আমি তো যাবই, কিন্তু আমি তো ক্রিমিনাল যাচ্ছিলাম না, ওসব তুই ভালো বুঝবি তাই কইলাম। আমাদের উদ্দেশ্য হলো ক্ষতি যা হওয়ার তা তো হইয়া গেছে, এখন ছেলেটিকে যদি কোনোভাবে বাঁচানো যায়। কোথায় হয়েছে এটা? রাজারহাট, বালাজি অ্যাপার্টমেন্টে। টুটুল কাকা ট্যাক্সিতে বসে কাকে যেন ক্রমাগত ফোন করেই চলেছেন। রাজারহাট চৌমাথায় এসে আমাদের গাড়িটা প্রবল জ্যামের মধ্যে পড়ে গেল। পেরু আগে বসেছে। টুটুল কাকা তাকে এমন ক্রমাগত হুকুম করে যাচ্ছেন যে তাকে রীতিমতো কাকার আজ্ঞাবহ ভৃত্য বলেই মনে হচ্ছে। সেই তুলনায় আমায় কাকা কিছুই বলছেন না। আমি পেছনে সিটে বসে কাকার কিনে আনা ভিকারামের সোনপাপড়ি খাচ্ছি, আর কাকার প্রত্যেকটা কথায় হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলিয়ে যাচ্ছি। আমি কাকাকে খানিকটা উস্কে দিয়ে বললাম, জানেন কাকা, পেরু কিন্তু মোহনবাগানের সাপোর্টার। আমার হাতে ধরা সোনপাপড়ির প্যাকেট থেকে একটা তুলে নিয়ে তিনি বললেন, অপগণ্ড আর কারে কয়, বাপ ঠাকুরদার নামের কলঙ্ক। বাড়িতে কেউ থাকবে তো? ফোন করেছিলেন? পেরু প্রসঙ্গ ঘোরানোর উদ্দেশ্যে বলল, আরে পেরু কুমার, তুই তো টুটুল কাকার সাথে যাচ্ছিস, এইটা ভুলে যাস না। আমার প্রতিটা হিসেব মাপা থাকে আগের থেকে, বুঝলি তো? আচ্ছা, তোর হঠাৎ আমাকে এত ইনএফিশিয়েন্ট মনে হইতেছে কেন রে? বুড়ো হয়েছি না, এইটা বলতে চাইছস? শোন, এখনও যদি ম্যারাথন দৌড় হয় না, তাহলে তোর মতো ল্যাকটাকে ক্যাবলাগুলোকে বলে বলে ডিভিট করে না দিব, যাই না রাখ। ভুল হয়ে গেছে কাকা, ক্ষমা। দেখি পেরু কাকার দিকে হাত জোর করল। আমাদের ট্যাক্সিটা টুটুল কাকার প্রবল হইহল্লার মধ্যে দিয়ে চলতে চলতে রাজারহাটের বালাজি আবাসনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ,
এইটাই শালা 10 বছর হয়ে গেল পেরুকুমার। লাস্ট এখানে যখন এসেছি না, তোর কাকিমা তখন বেঁচে। গাড়ি থেকে নামতে নামতে বললেন কাকা, কাকিমা আপনাকে কিভাবে বরদাস্ত করতো তাই ভাবছি। কিছু বলছিস? না, ভাবছি কাকিমাকে খুব মিস করছি। টুটুল কাকা কথাটা শুনে কেমন থমকে গেলেন, মাথা নিচু করে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলেন। একটা প্রাণবন্ত মানুষ হঠাৎ নীরব হয়ে গেলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। হাজার হোক কাকার বয়স বাড়ছে, একটা বয়সের পর সে মানুষ যতই আমুদে আর হুল্লোড়বাজ হোক না কেন, আপনজন খুঁজে। পেরুর কথাটায় কাকার মেজাজটা যেন কেমন পাল্টে গেল। এরপর লিফটে করে আমরা এই 3 তলা ফ্ল্যাটের একদম 3 তলায় বাঁদিকের ফ্ল্যাটটায় পৌঁছে কলিং বেল বাজালাম। ফ্ল্যাটটা চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা, একটাই ফ্ল্যাট। তলায় কার পার্কিং লট নেই, একদম একতলা থেকেই আবাসন শুরু। আস্তে আস্তে দেখলাম ফ্ল্যাটে রঙের কাজ হচ্ছে, তাই ভাড়ার বাঁশ বাঁধা। পেরু 3 তলা ফ্ল্যাটের দরজার কলিং বেল বাজাতেই একজন প্রৌঢ় ভগ্ন স্বাস্থ্যের জীর্ণ চেহারার লোক দরজা খুলে দিলেন। তার চোখে পুরু কাঁচের চশমা, ফুলহাতা জামা পরে আছেন, হাতের শিরা উপশিরাগুলো প্রবলভাবে প্রতীয়মান। টুটুল কাকাকে উদ্দেশ্য করে বললেন তিনি। আমরা ওনার বৈঠকখানার ঘরে ঢুকলাম। একটা নোংরা ময়লা তেল চিটচিটে পুরনো সোফার উপর তিনি বসতে দিলেন আমাদের। চা খাবি? চিনি দুধ কিছু নেই বাড়িতে, খেলে নিচ থেকে এনে দিতে পারি। না না, আমাদের জন্য ব্যস্ত হবেন না। খাওয়াস না দিবা, আমি তোর সাথে আছি, তোর নাতিকে ছাড়াই আনবো, চিন্তা করস না। একটু জল খাওয়া। প্রৌঢ় লোকটি উঠে গিয়ে আমাদের জন্য গ্লাসে করে জল নিয়ে এলেন। তারপর বসে পড়ে বললেন, এখানকার অবস্থা তো দেখতেই পাচ্ছিস টুটুল। ছেলে বাইরে থাকে, বৌমা বাজারহাট করতো, নাতির পড়াশুনো দেখতো। নাতির মানসিক সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। মাঝে মাঝে খুব হতাশ লাগে রে। শোন, আবার বলছি, নিজেরে নিয়ে বেশি ভাববি না। এতকাল চুটিয়ে চাকরি করেছিস, এখন তো তো ঝাড়া হাত পা। জীবনে দুঃখের হিসেব করতে বসলে জীবনটাই খরচের খাতায় চলে যায়। সিয়ার আপ দিবা। আচ্ছা, এবার কালকের ঘটনা শুরু থেকে বলতো। এরা এসেছে, দেখি ওরা যদি কিছু হেল্প করতে পারে। এ হলো আমার ভাইপো পেরু, আর উনি ওর অ্যাসিস্ট্যান্ট ভূপিন্দর। তুই ওরে শর্টে ভূপি বইলাও ডাকতে পারিস। পেরু কিন্তু খুব ভালো গোয়েন্দা, আমি নিজে খোঁজ নিছি। জলের গ্লাসটা হাতে তুলে নিয়ে বললেন টুটুল কাকা। ভদ্রলোক একটু চুপ করে পেরুর দিকে তাকিয়ে বললেন, আমার নাম দিবাকর কর্মকার। ছোট্ট একটা ব্যবসা আছে আমার, প্রিন্টিংয়ের। এক ছেলে, ও চাকরির জন্য বাইরে থাকে, মাসে একবার আসে। পরিবারের প্রতি মনোযোগ কম, বউয়ের সঙ্গে বনিবনা বিশেষ নেই। ছেলের বউ নাতিকে নিয়ে এখানেই থাকে। আমার একটাই নাতি, দিগন্ত, কিন্তু মানসিক রোগগ্রস্ত, স্কিজোফ্রেনিয়ায় অনেক দিন ভুগছে। ছেলেটি এমনি ভালো, উদার মনের ছেলে, কিন্তু মাঝে মাঝে খুব ভায়োলেন্ট হয়ে যায়। কাল আমি একটু কাজে গেছিলাম বাইরে, সন্ধ্যের সময় ফিরে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি, তারপর ধাক্কা ধাক্কিতেও দরজা কেউ খোলে না। তারপর বাইরে থেকে একজনকে ডেকে নিয়ে এসে দরজা ভেঙে ঘরে ঢুকি। দেখি বৌমার রক্তাক্ত দেহ নাতির ঘরে মেঝেতে পড়ে আছে, আর নাতি ওদিকে চুপচাপ ঘুমিয়ে আছে নিজের খাটে। পুলিশ ডাকি, ওরা দেহ পোস্টমর্টম করতে নিয়ে গেল। সাথে আমার নাতির দিগন্তকেও জিপে তুলে নিয়ে গেল। রাতে বডি পেলাম, সৎকার করে ভোরে ফিরেছি। একটা জলের গ্লাস এগিয়ে দিয়ে টুটুল কাকা বললেন, তুই একটু জল খা। পুলিশ কি বলছে? কোনো কথা হলো? হত্যা কি ছেলেটি, মানে আপনার নাতি করেছে বলে আপনার ধারণা? পুলিশ কিছু বলছে না। দিগন্ত ওর ঘরে শুয়েছিল। ওর মা, মানে আমার বৌমা, বড়ি খাবার নিয়ে যায়। মায়ের সাথে ঝগড়া হয়, সেটা ফ্ল্যাটের লোক শুনে। পরির মাথায় একটা ক্রিকেট ব্যাটের আঘাত পাওয়া যায়। ব্যাটটা দিগন্তর ঘরেই পাওয়া গেছিল, লাশটি ওই ঘরেই ছিল। আমার ধারণা দিগন্তর ওষুধ না খেয়ে মাথা গরম হয়ে গেছিল, তারপর ভুল বুঝতে পেরে ভয় পেয়ে যায়,
তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। নাতি কি এই ব্যাট দিয়ে মাথায় মারার ব্যাপারটা স্বীকার করছে? সেটাও বুঝতে পারছি না, তবে আজ নয় কাল তো অনুতাপ হবেই, তখন মেনে নেবে আমার ধারণা। পেরুকুমার, ছেলেটা কিন্তু মানসিকভাবে অসুস্থ। এর সাপেক্ষে কি কি প্রমাণ পাওয়া যায় তুই দেখ, সেইগুলারে জোগাড় কর। কোর্টে ভালো উকিল দেখতেছি আমি। ওর মানসিক রোগের ব্যাপারটাকে হাইলাইট কইরা যদি কিছু শাস্তি লঘু করা যায়, দেখ তো ব্যাপারটা। সাথে ভূপিন্দরকেও নিয়ে যা। কাকাবাবু, আমার নাম উপেন, দয়া করে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, তোমার ওই নামেই ডাকা হবে। যাও, লেগে পড়ো, বললেন টুটুল কাকা। তারপর ঘুরে ঘুরে সারা বাড়িটা নাতির ঘর দেখতে লাগলেন। পেরু বারান্দায় বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো, আমাকে বলল, তুমি স্মোক না করে যে কি ভালো কাজ করো না দাদা, বলে বোঝাতে পারবো না। বাড়িতে হাতি হলে কি কি অসুবিধে হয়। এই কেসটা নিলে ঘোষালবাবুকে জানাবে না? এটা তো ঠিক কেস না। এখানে আমাদের কাজ হলো কাঁকের মতো এঁটো কাঁটা খুঁজে বের করা, সেসব উকিলকে দেওয়া, ব্যাস। সেই তুলনায় পারিশ্রমিক অনেকটাই দিচ্ছে কাকা। আমার কথাটা শেষ হলো, হঠাৎ দেখি পেরু খুঁটিয়ে বারান্দার রেলিংটা দেখছে। ওর পকেটে যেহেতু একটা ম্যাগনিফাইং গ্লাস সর্বদাই থাকে, সেটা বের করে বারান্দাটা আর তার চারপাশের দেওয়াল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বারান্দাটা এল আকৃতির, সামনে আছে একটা লম্বা রেলিং, তার শেষ প্রান্তে আড়াআড়ি একটা ছোট্ট রেলিং। সেখানে কিছু টব আছে যেখানকার গাছগুলো সব শুকিয়ে গেছে। পেরু চারপাশটা দেখতে দেখতে বলল, ইন্টারেস্টিং। কি হলো? না কিছু না, চলো ভেতরে যাই। বারান্দা দিয়ে ভেতরের ঘরে ঢুকতে গিয়েই একটা গ্রিল পড়বে, সেটা হ্যাঁচকল টানা ছিল, তাতে তালাও ঝুলছিল একটা। গ্রিলটা খুলে আমরা ভেতরের ঘরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। এই গ্রিলের তালার চাবি নেই? কাল তো ফরেন্সিক টিম এসেছিল, ওরা অনেক কিছু নিয়ে গেছে। চাবিটা আমি সকালে পাইনি, ওরা নিয়ে গেছে হয়তো। পেরু বারান্দার টবগুলো ভালো করে নেড়ে চেড়ে দেখছিল, তাই ওর হাতগুলো পুরো নোংরায় ভর্তি হয়ে গেছে। ও বেসিনে হাত ধুতে গেল, কল খুলে দিতেই হলুদ আর কালো জল বেরিয়ে এসে পুরো বেসিনটা নোংরা করে দিল। জলে কি নোংরা! কাল ট্যাঙ্কের কাজ হয়েছে তো, সেই জন্য। পেরু হঠাৎ নিচু হয়ে বেসিনের এক কোণার দিকে মাথা বাড়িয়ে দেখতে লাগলো, খুঁটিয়ে খুঁটিয়ে। এ বাড়িতে পান কে খায়? পান? কই না তো, পান তো কেউ খায় না। আচ্ছা, দরজা যে ভেঙে খুলতে হলো, বাইরে থেকে লোক ডাকতে হলো কেন? এই ফ্ল্যাটের কাউকে পেলেন না? কাউকে ডাকাডাকি করলে বেরোয় না এখানে, উল্টে হাজারটা প্রশ্ন। তার থেকে নিচে যে ছেলেটা চায়ের দোকান চালায়, ওকে আমি বাড়ির কাজে ডাকি, পুজোয় বোনাস দিই। ওই এই বাড়ির টুকটাক অনেক কাজ করে। তাকে একবার একটু ডাকা যায়, কথা বলতাম। দেখছি ফোনে পাই কিনা। বলেই তিনি ফোন কানে দিয়ে বারান্দায় বেরিয়ে এলেন। এই কেসটা কি পেরুকুমার, তুই কিছু পাইছাস? দুই ভুরু এক করে প্রশ্নটা করলেন টুটুল কাকা। না না কাকা, বলার মতো কিছু নেই, আগে একটু ভালো করে দেখে নি। আমার কেন জানি ভেতর থেকে একটা মৃদু অনুভূতি হলো যে পেরু নিশ্চয়ই কিছু একটা পেয়েছে। ওর কায়দাগুলো আমি চিনি। টুটুল কাকা যা হুল্লোড় করা লোক, এখনই হয়তো 5 কান করে ফেলবে। ওই জন্যই পেরু হয়তো কিছু খুলে বলছে না। তোমার নামই সাইমন? জিজ্ঞেস করল পেরু। তার সামনে বসা একটি রোগা বড় বড় লাল চোখওয়ালা লোক, মাথায় একটা ফেট্টি বাঁধা, হাতে একটা ব্রেসলেট। তার আদব কায়দা অনেকটা রুডি মাস্তান টাইপের। হ্যাঁ। মাথাটা নিচু করে তেড়চা করে তাকালো সে পেরুর দিকে। তোমাকে দিবাকরবাবু ডেকে নিয়ে এসেছিল, সেদিন এ বাড়িতে একটা খুন হলো। তুমি এসে কি করলে? আমি হেল্প করলাম। এই বুড়ো আঙ্কেল কি আর একা পারে? দুজনে দরজা ভেঙে দেখলাম যে বুড়ি মরে পড়ে আছি। তারপর ডাক্তার ডাকা, থানায় খবর দেওয়া, সব আমি করলাম। কেন, অপরাধ করে ফেলেছি নাকি? না না, সেটা তোমায় বলিনি। দরজা এসে দেখলে ভেতর থেকে বন্ধ, তাই তো? হ্যাঁ বিলকুল। তারপর দরজায় কে ধাক্কা দিল? আমি দিলাম, লাদি মেরে একটা পাল্লা ভেঙে দিলাম। বুড়ো আঙ্কেল কি আর একা পারে পাল্লা ভাঙতে? পাল্লা ভাঙতে গিয়ে ওনার পাটাই ভেঙে যাবে। সেই সময় ফ্ল্যাটে আর কেউ দেখেছিল তোমাদের দরজা ভাঙতে? একটা দরজা ভাঙা কিন্তু খুব সহজ কাজ নয়। ফ্ল্যাটের লোকজন শব্দ পেয়ে যাবে, ছুটে আসার কথা। পাশের ফ্ল্যাটের লোকজনও দরজা খোলেনি। সাইমন চুপ করে গেল, মুখে হাত দিয়ে ভাবতে লাগলো কি যেন। তারপর একটু ভেবে নিয়ে বলল,
আমার কথা বিশ্বাস হচ্ছে না? আঙ্কেলকে জিজ্ঞেস করুন না, বলবেন তো উনি। তোমার কথার মধ্যে অসঙ্গতি আছে সাইমন, তাই বলছি। ভেবে বলো, সেদিন ঠিক দরজা কিভাবে খুললে? তাছাড়া এই দরজা তো নতুন, ভাঙলে নতুন কাঠ লাগবে, পুরনো কাঠের সঙ্গে নতুন কাঠের রং ম্যাচ করবে না। সেসব তো কিছুই দেখছি না। ধাক্কা মেরেছিলাম আমরা, ছিটকিনি খুলে বেরিয়ে আসে, পরে পেরেক মেরে দিয়ে ঠিক করে নিয়েছি। পাশ থেকে বললেন দিবাকর বাবু। তখনই পাশ থেকে পেরুর কানে ফিসফিস করে বলল টুটুল কাকা, পেরু কুমার, এইসব তুমি কি শুরু করলা? আমরা তো খুনের তদন্ত করতে এখানে আই নাই, আমার বন্ধুর নাতিরে বাঁচাতে আইছি। পেরু তার দিকে একবার তাকালো, তারপর সাইমনের দিকে তাকিয়ে বলল, সেই দিনও নেশা করেছিলে? হ্যাঁ, তাই ঠিকঠাক মনে পড়ছে না কেসটা কি হয়েছিল। ধাক্কাটা কে মেরেছিল প্রথমে ওটাই মনে নেই। মাথা নিচু করে বলল সে। শুরুতেই একটা খটকা। পেরু বলছিল এইসব ক্লোজড ডোর মিস্ট্রির তদন্তের দিক পুরোটাই ঘুরে যেতে পারে যদি এই ভেতর থেকে লকের ব্যাপারটা একটুও ফাঁক ফোকর করে থাকে। তো সে তার অভ্যাস মতো গুরুগম্ভীরভাবে ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, আপনার কথাটাই ধরলাম। তাহলে আপনারা এসে এমন লাথি মারলেন যে দরজার উপরে কবজা গোড়া থেকে খুলে গেল। লাথিটা মেরেছিল সাইমন, কারণ না আপনার সেই ক্ষমতা নেই। ঠিক বললাম তো দিবাকর বাবু? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। পেরু তার মিনিট 10 পরে সাইমনের সঙ্গে নানা কথাবার্তা বলে নিয়ে ইঙ্গিতে তাকে চলে যেতে বলল। সে রওনা হতেই বলল, পাশের বাড়ির ফ্ল্যাটের লোকজনের সঙ্গে কথা বলতে হবে। আমার দু একটা ব্যাপারে বেশ খটকা লাগছে। দিবাকরবাবু একটু পরে ওনাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের কলিং বেলটা টিপলেন। একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা দরজা খুললেন। দিবাকরবাবু আমাদের পরিচয় দিতে ইতস্তত করছিলেন দেখে পেরু এগিয়ে এসে বলল, আমরা প্রাইভেট ইনভেস্টিগেটর, আপনার থেকে কটা কথা জানতে চাই। এখানে দাঁড়িয়ে কথা বলবেন না ঘরে ঢুকে বসবো? দিবাকরবাবু তারপর করুণ মুখে ওনার দিকে তাকিয়ে বলল, প্লিজ। ভদ্রমহিলা হঠাৎ আমাদের উপর সদয় হলেন, ভেতরে বসতে বললেন। পেরু ওনাকে অনেক প্রশ্ন করল, ওনার উত্তরগুলো শুনল মন দিয়ে। তারপর হঠাৎ একটা প্রশ্নের উত্তরে তিনি বললেন, হ্যাঁ, ওই দিন ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ হচ্ছিল, তাই সকালবেলা তো জল ছিল না। সেই সকাল 9টা থেকে প্রায় 12টা হবে। আর পাশের ফ্ল্যাটে লোক এসেছিল, আপনি শব্দ শুনেছেন বলছেন? হ্যাঁ, পাশের বাড়ির কলিং বেল বাজলো, শব্দ শোনা যায় তো। সেটা কটা হবে? তাও প্রায় 1টা হবে। কারা ঢুকেছিল মনে করতে পারছেন? মানে দেখেছেন কাউকে? না, আমি ওই সময় নিচের ফ্ল্যাটে একবার যাই। রুমের বাইরে দুটো চটি দেখেছিলাম, একটা ছেলের আর একটা মেয়ের। তারপর তারা কতক্ষণ ছিল? সেটা বলতে পারবো না। আমি 3টে নাগাদ ঘরে ফিরে এসেছিলাম, তখন তো তারা চলে গেছে, দরজাও তো বন্ধ। ভেতর থেকে বন্ধ? শিওর দেখেছেন? হ্যাঁ, একদম, আমার স্পষ্ট মনে আছে দরজা বন্ধ ছিল ভিতর থেকে। ভদ্রমহিলার সাথে আরও কিছু কথা হলো। শেষে পেরু নিজের নাম্বারটা ওর হাতে দিয়ে বলল, অনেক ধন্যবাদ। আরও কিছু মনে পড়লে অনুগ্রহ করে আমায় জানাবেন। আর চলি। আমরা দিবাকর বাবুর ফ্ল্যাটে ফেরত চলে এলাম। একটু পরে ওনার রুম থেকে বেরিয়ে আসার সময় টুটুল কাকা বলল, চিন্তা করিস না দিবা, পেরু সব দেখা নিল, এবার পুলিশ কি রিপোর্ট দেয় দেহি, তারপর ভালো একটা উকিল দেখা কেসটারে মিটায় নেব। কি হইল জানাস? পোস্টমর্টম রিপোর্টটা খুব জরুরি, আমার ওটা লাগবে। থানায় গিয়ে খোঁজ নিচ্ছি। ফেরার পথে টুটুল কাকা পেরুকে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি কত? তোর চোখে কি কিছু পড়ছে? আমার সেটা কইবি? দরজাটা যদি খোলা না থাকে কেসটা কিরকম ঘুরে যাচ্ছে দেখো। সাইমন কথা বলতে গেলে অত ঘাবড়াচ্ছে কেন? প্রথমে বলল দুজন মিলে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢুকেছে, তারপর বলল নিজেই ধাক্কা দিয়ে ভেঙেছে। এদিকে দিবাকর বাবুর আবার ছিটকিনির পেরেক উঠে আসার গল্প। তুই কইতাছস দিবাকর নিজেই সাইমন রে দিয়া? কিন্তু পাশের ভদ্রমহিলা যে কইল 3টার পর দরজা বন্ধ হয়ে গেছিল। আরও খোঁজ খবর নিতে হবে কাকা। একমাত্র সাক্ষী, তাকে হাত করা কি খুব অসম্ভব ব্যাপার? কি কইতাছস রে? কিন্তু এটা কইরাও লাভ? বলছি না এটাই হয়েছে, এটা একটা সম্ভাবনা। সেটা খতিয়ে দেখতে একটু সময় লাগবে টুটুল কাকা। আরও খটকা আছে কেসটায়, সেগুলো একটু গুছিয়ে নিয়ে বলছি। আপাতত একটু ভাববার সময় চাই। আমাদের গাড়িটা মা ফ্লাইওভার ধরে উঠে পড়তে লাগলো। পেরু পিজির কাছ থেকে নেমে গেল। তারপর আমাদের বলল, তোমরা যাও, আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। নিউ মার্কেট যাব। তারপর ফ্ল্যাটে এসে ফিরেছি
দুপুরের খাবারটা সবেমাত্র খেয়ে নিয়েছি, তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখলাম পেরু, হাতে একটা প্যাকেট। আমাকে দেখেই বলল, পেয়ে গেছি, যা খুঁজছিলাম মিস্টার চাং। সেটা আবার কে? তুমি, তোমার নতুন নাম। বলল পেরু। তারপর আমাকে সরিয়ে ওর ঘরে ঢুকে গেল। ব্যাপারটা অল্প কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমাকে ওর ঘরে ডেকে একটা ছোট্ট প্যাকেট দেখিয়ে বলল, এটা তোমার, নাও আয়নার সামনে টুলটা নিয়ে বসে পড়ো, তোমায় দিয়েই শুরু করি। কি আছে এতে বলো তো? চুল কলপ করবে? আপনার কস্টিউম আছে মিস্টার চাং। পেরু আমাকে জোর করে হাত ধরিয়ে একটা টুলের উপর বসিয়ে দিল। তারপর ঘণ্টাখানেক পর আমাকে চোখ খুলতে নির্দেশ দিতেই আমি বিস্ফারিত নেত্রে আয়নার সামনে নিজেকে দেখে আর চিনতেই পারলাম না। এ যেন অবিকল একজন চিনেম্যান। সরু সরু চোখ, জোড়া ভুরু, খাড়া খাড়া সজারুর কাঁটার মতো চুল, গালে বিশেষ ধরনের রং লাগানোর ফলে গালগুলো দুধে আলতা বর্ণ ধারণ করেছে। তোমার ডায়লগ মনে রাখবে, ফি চাং হো। মাঝে মাঝে এটাই বলবে যদি কেউ কিছু জিজ্ঞেস করে। মনে থাকবে তো? এটা মানে কি? ভেরি গুড, ঠিক আছে। টুটুল কাকা চৌকাঠে দাঁড়িয়ে পেরুর কীর্তিকলাপ দেখছিলেন। বললেন, এই আমার কস্টিউম কই? কাকাটা ভুইলা গেছস? তুমি এখানেই থাকবে কাকা, তুমি রেস্ট নাও, আমরা একটু ঘুরে আসছি। যাবিটা কই? ভাটিখানায়। সাইমন রোজ সন্ধ্যাটা ওখানেই কাটায়। খোঁজ নিয়েছি আমি, ওর থেকে দেখি যদি আরও কিছু পাওয়া যায়। পেরুর নেওয়া খবর অনুযায়ী সাইমন এই রাজার হাটে দিবাকর বাবুর পাড়ায় ভাটিখানায় রাত্রি 9:30টার মধ্যে ঢুকে যায়। আমরা 9টার মধ্যে ওখানে ঢুকে ওর জন্য ওত পেতে বসে রইলাম। আমি সেজেছি চীনাম্যান, আর পেরু একজন নাইজেরিয়ান। ওর সুদৃশ্য মুখটায় এমন কালো কালি লেপেছে যে সপ্তাহখানেক সময় ধরে ডলতে ডলতে উঠবে কিনা সন্দেহ। পেরুর দিকে দৃষ্টি যেতেই আমার খুব হাসি পাচ্ছিল। পেরু আমাদের জন্য একটা দেশি দারুর বোতল নিয়ে এলো আর 2টো গ্লাস। তারপর 2 গ্লাসে অল্প অল্প করে লিকুইড ঢেলে দিল। মিস্টার চাং, চলবে নাকি? আমার দিকে তাকিয়ে একটা চোখ মেরে বলল পেরু, ফি চাং হো নট, এক্সকিউজ মি সিনার। কুল, এটা জাস্ট দেখানোর জন্য। ওই দেখো তোমার মক্কেল ঢুকছে। আমি আর চোখে দেখলাম সাইমন একটা মদের বোতল আর গ্লাস নিয়ে একটা ফাঁকা টেবিলের কাছে গিয়ে বসল। তারপর পকেট থেকে কাঁচা ছোলা আর একটা কাগজে মোড়ানো বিট নুন রাখলো তার পাশে। তারপর ঢকঢক করে বোতলে লিকুইড ঢেলে খেতে লাগলো। 10 মিনিট পর অ্যাকশন শুরু হবে, মালটাকে একটু রিল্যাক্স করতে দাও। কিছুক্ষণ পর সাইমন হাত পা ছড়িয়ে দিয়ে হেলে বসলো চেয়ারের উপর। হেঁকে আরও এক বোতলের অর্ডার দিল। পেরু আমাকে ইশারায় ডেকে নিয়ে ওর টেবিলের সামনে নিজের গ্লাসটা রেখে দিয়ে বলল, সাইমন দা, নমস্তে, কেমন আছো? চিনতে পারছো? আরে আমি তোমার ভক্ত। ওহ, কি অসাধারণ খেললে তুমি সেদিন, কি প্লেয়ার! আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আজ হবে নাকি রাতে? সাইমন পেরুর দিকে মাথা তুলে তাকালো, চোখ পিটপিট করে দেখে চেনার চেষ্টা করলো। তারপর একরাশ বিরক্তি নিয়ে বলল, কি খেলা? এ কে রে ভাই, তুই কি করছিস এখানে মারা? আরে 3 পাত্তি ওস্তাদ, আমি তো সারাক্ষণ তোমার পেছনেই ছিলাম, খেলা দেখছিলাম। ওহ, বাজিটাই তো জিতলে। আরে গত শনিবার কি হলো মনে পড়ছে না? পেরু অবশ্য তার বানর সেনা লাগিয়ে সাইমন সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্যই সংগ্রহ করেছে। পেরুর বানর সেনা হলো বেশ কিছু রাস্তার ছেলে, ভিখিরিদের একটা নেটওয়ার্ক। পেরু তার এক মাথাকে একটা মাসিক চাঁদা দেয়। তাদের উৎসবের আগে নতুন পুরনো জামা এক এনজিওর মাধ্যমে জোগাড় করে দেয়। পেরু বলে শহরের নাকি একটা গোপন নাইট লাইফ আছে, একটা নেটওয়ার্ক ব্যবস্থা আছে যেটার মাধ্যমে লালবাজার আইবি খবর সংগ্রহ করে। পেরু সেই নেটওয়ার্কের একজন বড় মাথার সাথে যোগাযোগ রেখে প্রচুর তথ্য সংগ্রহ করে, যেটা ওর কাজের জন্য ব্যবহার করে। এরাই হলো পেরুর বানর সেনা। অনেকে ধারণা করতে পারবে না ওদের কাছে কত গুরুত্বপূর্ণ খবর থাকতে পারে, বলল পেরু। সেই নেটওয়ার্ক ব্যবহার করে পেরু জেনেছে সাইমন গত শনিবার এক 60টার ঠেক থেকে 10,000 টাকা জিতেছে। আর সেই ভিড়ে একজন ড্রাগ ডিলার ছিল, নাইজেরিয়ান। সেই সূত্র ধরেই ওর নাইজেরিয়ান হওয়ার ভেগ ধরার আইডিয়া। মনে পড়েছে। না, আমি ওসব ব্যবসা করি না। জানি ওস্তাদ, তোমার সঙ্গে দেখা হলো তাই বসে গেলাম। অদমকে একটু সেবা করতে দাও। বলেই হাতের বোতলটা বাড়িয়ে দিল। তখনই এক বেয়ারা একটা মদের বোতল নিয়ে এলো সেই টেবিলে। পেরু সেটা হাতে নিয়ে বলল, এটা আমার খাতায় ওস্তাদ, তোমার সঙ্গে তো রোজ রোজ দেখা হয় না। তুমি কি করে এই লেভেলে খেলা শিখলে একটু বলো, তোমার ওস্তাদকে। মিনিট 5 মধ্যেই সাইমন খোশ গল্পে মজে গেল।
ওর তামাম গল্পের ফোয়ারা ছুটল সেই টেবিলে। পেরু সেই কথা প্রসঙ্গে ঢুকিয়ে দিল পরশুদিনের খুনের ঘটনা। পরিদেবীর মৃত্যুর ব্যাপারটা সামনে আসতেই সাইমন বলল সে নাকি ওই বাড়ির অনেক সিক্রেট জানে। আরও বলল, বউটার কাছে 3 লক্ষের ওপর সোনা গয়না আছে, সেটা ওই বাড়িতেই লুকানো আছে। ওর বর অনেক 2 নম্বরই করে টাকাটা কামিয়েছিল। দিবাকর ওই বুড়ো, ওর থেকে বাঘ চায়। ও ড্রেসে খেলা নেশা আছে না, তার জন্য। আর পুরি সোনা দিতে চাইলে না ওই বুড়োকে, আর কি ওই সোনা বিক্রি করতেই বউটা সোনার দোকানে গিয়েছিল 2 দিন আগে। ওই বুড়োটাই তাহলে পরীকে মেরেছে, বুঝেছি। কি জানি সালা, ওসব ব্যাপার বেশি আলোচনা করা ঠিক নয়, পুলিশের কেস। শরীরে আমার বিলটা দিয়ে দিস। হ্যাঁ, চললাম বিগ ব্রাদার, বাই বাই। বলেই সাইমন টলতে টলতে উঠে পড়ল আমার দিকে তাকিয়ে। ফি চাং হো, বললাম মুচকি হেসে মাথা নেড়ে। সাইমন পরপর পেরুর দিকে হাত বাড়াতেই পেরু ওর দিকে হাত বাড়িয়ে দিল। আরও একটা বাংলা মদের বোতল। ভাটিখানা থেকে বেরিয়েই আমি পেরুকে বললাম, ই তো সাংঘাতিক ব্যাপার। 3 লক্ষ টাকার গয়নার লোভী কি দিবাকর বাবু? আমার কথাটা শেষ হলো না, তার আগেই পেরুর মোবাইলটা বেজে উঠল। গলাটা শুনেই বুঝতে পারলাম আমাদের গোয়েন্দা সংস্থার কর্ণধার ঘোষাল বাবুর গলা। পেরু, কেসটার পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। পরিদেবী মারা যান সেদিন 1টা থেকে 3টের মধ্যে। আমি এটা কপি পেয়েছি, তোমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছি। তা তুমি কনফার্ম যে আকস্মিক মৃত্যু নয়, পরিকল্পিত খুন? খুন পরিষ্কার বোঝাই যাচ্ছে। আমি প্রথম দিন গিয়েই টের পেয়েছি। কারো সঙ্গে ঝগড়া হলে তার মাথার সামনে বা সাইডে ব্যাট দিয়ে আঘাত করা উচিত, কিন্তু এক্ষেত্রে আঘাত ছিল ঠিক মাথার পেছনে। এফআইআরে এটার উল্লেখ আছে। বউটাকে মেরে এখন দায় চাপানো হচ্ছে ওই অসুস্থ বাচ্চাটার উপর। এটা জলের মতো পরিষ্কার। কেসটা নিয়েছো নাকি? পিস পেলে আপনার শেয়ারটা পাঠিয়ে দেব। আসলে মক্কেল আমার আপন কাকা। আচ্ছা, বুঝে গেছি। তুমি আমার তুরুপের তাস পেরু, তোমায় জোর করব না, যা ভালো বোঝো করো। ফোনটা রাখার পরেই পেরু আমাকে বলল, যে সময় খুনটা হয়েছে দাদা, সেই সময় ঘরে 2 জন ছিল, একজন মহিলা অন্যজন পুরুষ। কে হতে পারে? তারপরেই ঘরটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। ভেরি ইন্টারেস্টিং দাদা। ঘরটা বন্ধ হচ্ছে যদি দিবাকর বাবুর প্রতিবেশী সত্যি কথা বলেন, নতুবা নয়। এটা কিন্তু সহজ ধাঁধা নয় পেরু। ঠিক, যদি মহিলা সত্যি বলে তাহলে এই রহস্যময় 2 জনকে খুঁজে বের করতে হবে। এদেরকে কি অভিযুক্ত বাচ্চাটা দেখেছে? দেখি, ওর সঙ্গে কথা বলতে হবে। চলো। বলেই হাঁটা দিল পেরু। আমরা রাজারহাট থানায় ওসি সাহেবের সঙ্গে দেখা করলাম আজকে। তিনি পেরুর কার্ড দেখে চিনতে পারলেন। বললেন যে ওর এক কালিগ নাকি পেরুর সাথে কাজ করার গল্প করেছে তার কাছে। একটা বছর 18-র ছেলে দেখলাম লকআপের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে থানার সবাইকে দেখছে। ওসি সাহেব বললেন ওই ছেলেটি দিগন্ত। আমরা তার সাথে কথাবার্তা শুরু করলেই সে খুব স্বাভাবিকভাবেই কথা বলা শুরু করল। পেরু তাকে জিজ্ঞেস করল, ওষুধপত্র ঠিকমতো খাচ্ছ তো? ছেলেটি মাথা নাড়ল সম্মতিক্রমে। আচ্ছা, যেদিন তোমার মা মারা গেল সেদিন তোমাদের বাড়িতে দুপুরে এই 1টা থেকে 3টের মধ্যে কেউ এসেছিল? আমি ঠিক বলতে পারবো না আঙ্কেল, ঘুমিয়েছিলাম। ওই দিন আর কারো আসার কথা ছিল না। আচ্ছা, তোমার মায়ের কথাবার্তায় কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল এর মধ্যে? দিগন্ত কিছুক্ষণ ভাবল, তারপর বলল, মা কিছু নিয়ে একটা খুব ভয় পেয়েছিলেন। আমাদের জন্য কিছু বিপদ অপেক্ষা করছিল, তিনি মনে হয় বুঝতে পেরেছিলেন। হঠাৎ এইরকম মনে হলো কেন? আমাকে ওনার ব্যাংক অ্যাকাউন্টে জয়েন্ট হোল্ডার করেন বাবার নাম কেটে। আচ্ছা, তোমার বাবা আসেননি মায়ের মৃত্যুর খবর পেয়ে? না, ওকে দাদু ফোন করেছিল, বলল ছুটি পাচ্ছে না, ছুটি পেলে আসবে ঠিক। কাউকে সন্দেহ করো তুমি যে তোমাকে ফাঁসাতে চাইছে? কিছুই তো বুঝতে পারছি না স্যার। মায়ের সঙ্গে তো কারো ঝগড়াঝাটি কিচ্ছু ছিল না। তোমাদের বাড়িতে কি কেউ খয়ের দেওয়া পান খেত বা পরিচিতদের মধ্যে? পান? না স্যার, আমাদের বাড়িতে কেউ পান খায় না। আমরা তারপর অন্যান্য কিছু কথা বলে থানা থেকে চলে এলাম। দিগন্ত আমরা বেরিয়ে আসার আগে বলল, স্যার বলছি একবার আমাদের কাজের মাসি তনিমার সঙ্গে দেখা করতে পারেন। মা তো ওর সঙ্গেই খুব গল্প করত। দিগন্তের কথা মতো তনিমা মাসির খোঁজ পাওয়া গেল। সে সকালে কাজে আসে, 9টায় ঢোকে, 9:30 বেরিয়ে যায়। পেরু তার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে তার বাড়ির ঠিকানায় চলে গেল।
একটা ছোট্ট টালির চালের বাড়ি। সামনে ঢুকে দেখলাম তার বাড়িতে গাদাগাদি করে 7-8 জন থাকে। পেরু তাকে একটু আড়ালে ডেকে নিয়ে পরিদেবীর শঙ্কার ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল, হ্যাঁ, দিদির চোখ মুখ যেন একটু শঙ্কিত লাগছিল সেদিন। তার কারণ? কারো কাছে হুমকি বা ওই জাতীয় কিছু? পরিষ্কার করে তো কিছু বলেনি, তবে একবার জিজ্ঞেস করছিল অতসী বেঁচে আছে রে। ওই সেদিনই তো, যেদিন গয়না বেচতে গেছিল ওই দিন। অতসীকে? দিদির বাড়িতে আগে কাজ করতো, হাত টানে স্বভাব ছিল, তাই তো দিদি ওরে সাইডে দিয়েছিল। ওর ছেলেটাও ভালো না, এখন নাকি ফেরার, পুলিশ নাকি খুঁজতেছে। আচ্ছা, পরিদেবী গয়না বেচতে গেছিল কোথায়? কোনো এক সোনার দোকানে গেছিল হয়তো। দিদির তো অনেক গয়না, প্রায় 8-10 লাখ টাকার গয়না তো আছেই। আচ্ছা, তুমি কি খুব ক্ষয়ের দেওয়া পান খাও বা ওই বাড়ির কাউকে চেনো যে খায়? অতসী কে তো। অতসী এখনো বেঁচে আছে? হ্যাঁ, যান না যান, এই পাড়ার শেষের দিকে একটা হনুমান মন্দির পড়বে, ওই মন্দির পেরিয়ে যে কাউরে জিজ্ঞেস করবেন অতসীর বাড়ি দেখে দেবে। হঠাৎ পেরু কি ভাবল, আমাকে বলল, আচ্ছা, তোমার নোটস নেওয়ার নীল ডায়েরিটা এনেছো? হ্যাঁ, পকেটে আছে। একবার দাও। আমি পেরুকে ডায়েরিটা দিতেই ও একটা পাতা ছিঁড়ে নিল, আমার পকেট থেকে পেনটা তুলে নিয়ে কিছু একটা লিখল। তারপর সেই কাগজটা ভাঁজ করে আর নিজের মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট নিয়ে তনিমা মাসির দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটা ছোট্ট কাজ আছে, এই টাকাটা রাখো। কাজটা কি? পেরুর মুখের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল তনিমা। এই কাগজটা শুধু অতসীকে দিয়ে এসো, বলবে একজন গোপনে দেখা করতে চায়, এই চিঠিটা দিয়েছে। বলছি, ব্যাপারটা কি একটু খুলে বলবেন? ওর সঙ্গে এইভাবে দেখা করা যাবে না, কারণ আমাদের মক্কেল চাইছে গোপনে তদন্ত হোক। আমি ওকেও 500 টাকা দেব, দেখি যদি কিছু ক্লু পাওয়া যায়, আর যদি ওকে রাজি করাতে পারো আরও 500 টাকা দেব। হয়ে যাবে, ওই যা টাকার কুমির, টাকার জন্য বলে জাহান্নামেও চলে যাবে। আমরা তার সাথে কাজ শেষ করে পরিদেবীর ব্যাংকের ব্রাঞ্চে হানা দিলাম। পেরু নিজের পরিচয় দিয়ে ম্যানেজারের সাথে দেখা করল, তারপর ওনার ব্যাংক অ্যাকাউন্টের বিশদ তথ্য জোগাড় করল। পরিদেবীর ব্যাংকে এখনও পর্যন্ত প্রায় 1,50,000 টাকা জমা হয়েছে। সেই টাকাটা জমা হয়েছে ওনার মৃত্যুর 1 দিন আগে। সেই অ্যাকাউন্টটা জয়েন্ট, দিগন্ত অপরজন হোল্ডার। কোনো টাকা তোলা হয়নি, কারণ পরের দিনই পরিদেবী নিহত হন। সেই বাড়িতে আর কোনো গয়না সঞ্চিত নেই, সেটা দিবাকর বাবু আগেই আলমারির লকার খুলে দেখিয়েছিলেন। আমরা বাড়ি ঢোকার মুখে পেরু একবার ওসি সাহেবকে ফোন করল, তারপর আমাকে অবাক করে দিয়ে বলল, কেসটা প্রায় গুটিয়ে এনেছি। কাল বিকেল 6টায় কাদাপাড়া পার্কে ফোর্স লাগবে। একটি লোককে হাতে নাতে ধরার প্ল্যান আছে, আর যদি ধরতে পারেন আপনার জন্য মেডেল পাক্কা। কাদাপাড়া পার্কে আমি পুলিশের গাড়ি চেপে পৌঁছে গেলাম। তারপর আমরা ঝিলের ধারে কয়েকটা গাছের পিছনে বিচ্ছিন্নভাবে লুকিয়ে রইলাম। বলাই বাহুল্য, আমার সাথে বড়বাবু, মেজবাবু আর জনা 5 কনস্টেবল প্রস্তুত হয়ে রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে পেরুর দেখা নেই। আমি ওকে একবার ফোন করতেই ফোনটা কেটে দিল। তারপরই দেখি ওর মেসেজ এসেছে। সরি দাদা, বাকি কাজটা তোমাকে করতে হবে। এখানে তনিমা আসবে, ওর সঙ্গে একজনের দেখা হবে। ওই ছেলেটি যেহেতু ফেরার, ওকে পাকড়াও করে জেরা করতে হবে। আমি এখন নেই, কারণ আমি বকখালি যাচ্ছি মাছ ধরার জন্য। ইন্সপেক্টরকে বলো যে ছেলেটি একজন ফেরার আসামি, বাকিটা আমি কাল ফিরে ম্যানেজ করে নেব। আর চাপ নেই, এরপর খুনি কে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবে। একটু ম্যানেজ করে নিও দাদা, কাল ফিরে বকখালির মাছ খাওয়াবো। আমার মাথাটা বনবন করে ঘুরে উঠল। আমি জানি পেরুর অদ্ভুত সব পাগলামো, খ্যাপামো আছে, তাই বলে সেটা যে এই বাড়াবাড়ি মাত্রায় পৌঁছে যাবে সত্যি অপ্রত্যাশিত এবং রীতিমতো মানুষকে বিপদে ফেলে দেওয়ার মতো। ওসি সাহেব আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমায় বললেন, কি হলো? আপনার পার্টনার বলল যে মেডেল পাওয়া যাবে, সে কোথায়? সরি ওসি সাহেব, ও বলছে ও আসতে পারবে না। যে লোকটি তনিমার সাথে দেখা করতে আসছে, পেরু বলছে ও একজন ফেরার আসামি, ওকে পাকড়াও করে নিতে বলছে। বুঝেছি, আপনার পার্টনার বীর পুরুষ। গোলাগুলি যদি হয় সেই ভয়েই আপনাকে ঠেলে দিয়েছে। তখনই দেখলাম দূরের গাছগুলোর গুঁড়ির ফাঁক দিয়ে হেঁটে আসছে তনিমা। তার মাথায় শরীরে আঁচল, সেই আঁচল ঘুরিয়ে মুখটাও কিছুটা ঢাকা, যেন সেই পার্কে এসেছে সেটা যেন আশেপাশের কেউ টের না পায়। তার হাতে একটা পুঁটলি, সেটা নিয়ে সে ঝিলের ধারে একটা বেঞ্চে এসে তেরছাভাবে বসল। দৃষ্টি রেখেছে তার হেঁটে আসা রাস্তার দিকে। সেখানে কিছুক্ষণ পর সানগ্লাস পরা
কোঁকড়া চুলের এক দাড়িওয়ালা ছেলের আবির্ভাব হলো। ছেলেটার পিঠে একটা জিমের ব্যাগ। রেডি হয়ে নিন, নির্দেশ দিলেন ওসি সাহেব। এই ছোকরাই মনে হচ্ছে। তার নির্দেশ মতো পুরো গ্যাংটা ছেলেটিকে দৌড়ে গিয়ে পাকড়াও করার জন্য প্রস্তুত হয়ে গেল। ছেলেটি হঠাৎ তনিমার দিকে চিৎকার করে বলল, তোর জন্য গিফট আছে রে বেঞ্চে বুড়ি, পুটলিতে সব মাল ধরবে তো। বলেই ঝড়ের গতিতে সে পিঠের ব্যাগটা খুলে নিল, আর তার প্রায় একই সাথে কোমর থেকে এক হাতে বের করলো একটা পিস্তল। আর তার সাথে সাথে তনিমার দিকে পিস্তলটা তাক করলো, আর সাথে সাথেই দেখি কান ফাটানো শব্দ, চোখ ঝলসানো আগুনের ঝিলিক খেলে গেল ঝিলপাড় থেকে। তারপরেই একটা আর্তনাদ। শব্দটা আমার কানে আসতেই সন্ধ্যারই অন্ধকারে ঠাউর হলো ঝিলের ধারে দণ্ডায়মান দুই মূর্তির মধ্যে একজন দাঁড়িয়ে আছে, অন্যজন ধনুকের মতো বেঁকে গেল। তারপর মাটিতে আস্তে আস্তে গড়িয়ে পড়ল। সাথে সাথে ধূপ করে একটা শব্দ। মার্চ! চিৎকার করে উঠলেন ওসি সাহেব। ওনার সাথে আসা পুলিশের দল দৌড়ে গিয়ে পৌঁছলো ঝিলপাড়ে। পেছন পেছন আমিও। তনিমা দেখি একা দাঁড়িয়ে আছে, তার হাতে ধরা পিস্তল। সেই পিস্তলের মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার সামনেই উপুর হয়ে পড়ে আছে দাড়িওয়ালা ছেলেটি। তখনই একটা গলা শুনে চমকে উঠলাম। নামটি ভম্বল হলে কি হবে, কাজে কমে গুণধর ছেলে, যাকে বলে রত্ন। নিন ওসি সাহেব, এবার আপনার জিম্মায়। অ্যারেস্ট করুন। এ হলো ভম্বল, অতসীর ছেলে। গলাটি এলো যার কাছ থেকে, সে তনিমা। আর আমাকে চমকে দেওয়ার কারণ, গলাটি আদৌ কোনো মহিলার গলা নয়, একটা পুরুষ কণ্ঠ। আরে এটা যে পেরুর গলা। তুমি পেরু? এই যে বললে। সেসব পরে হবে। সোর্সের মধ্যে ভূত থাকে, আর এ হলো পুরো চক্রের মাল। প্রচুর সোর্স এদের, তাই কোনো রিস্ক নেওয়া নয়। তুমি কি ভাবলে আমি সত্যি সত্যি তনিমাকে খুন হতে এখানে পাঠাবো? নিন নিন, জলদি করুন ওসি সাহেব। ও মরেনি, একটা গুলি হাতে লেগেছে, অন্যটা হাঁটুতে। প্রায় সাথে সাথেই দুটো কনস্টেবল এসে ভম্বলকে কলার ধরে তুলে বসিয়ে হাতে হাত করা পরিয়ে দিল। সে এক মুখ জিঘাংসা নিয়ে পেরুর দিকে তাকিয়ে রইল। তারপর মাটিতে মুখ বিকৃত করে একবার থুতু ফেলল। পেরু তার শাড়িটা একবার ভালো করে ঠিক করে নিয়ে আমাকে বলল, মেকআপ ঠিক হয়েছে তো? একদম পারফেক্ট, তোমাকে চিনতেই পারিনি আমি। আর কি ঢপবাজিটাই না দিলে। টুটুল কাকাকে ফোন করো, ওনাকে দিবাকর বাবুর বাড়িতে থাকতে বলেছি। বলে দাও দুজনেই যেন থানায় চলে আসে। ও, ওই জন্যই কাকা আগেই বেরিয়ে গেল। বলল একজন বান্ধবীর সাথে দেখা করবে চিড়িয়াখানায়। বোঝো। ওসি সাহেব পেরুকে ফিসফিস করে কানে বললেন, ব্যাপারটা কি? এই কি খুনি নাকি? প্রমাণ? বাড়িতে রেড করান, আমি জায়গাটা বলে দিচ্ছি। এর মা আর ও মিলে খুনটা করেছে। ওই বাড়ি তল্লাশি করুন, টাকা পয়সা গয়নাগাটি মিলবে বলেই আমার বিশ্বাস। বাকি বৃত্তান্ত থানায় গিয়ে বলছি। আমার এক জাদরেল কাকা আছে না, নাহলে খুব চটপাট করবে যদি ডিটেলস মিস করে যায়। চলুন যাওয়া যাক। আমরা রাজারহাট থানায় পৌঁছে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই টুটুল কাকা আর দিবাকর বাবু ঢুকে পড়লেন। ওসি সাহেবের ঘরে সবাই এক একটা করে চেয়ারে বসে গেলেন। পেছনে এসে দাঁড়িয়ে পড়ল থানার মেজবাবু আর জনাচারেক কনস্টেবল। ওসি সাহেব একটা ফোন কল শেষ করে খবর দিলেন, আমাদের থানার ঢোকার কিছু আগেই একদল পুলিশ গিয়ে অতসীকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়েছে। ওই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আর অতসীর আলমারিতে কিছু ভারী গয়না পাওয়া গেছে। সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে আসা হচ্ছে। তল্লাশি এখনও চলছে। ওসি সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, ভম্বলটা মনে হচ্ছে গভীর জলের মাছ। এমন ভাব করছে যেন কিছুই জানে না, সব অস্বীকার করছে। বলছে ও পিস্তল বের করে তনিমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, যাতে ও ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চেষ্টা না করে। আরও বলছে যে ওই দিন ওরা পরিদেবীর বাড়ি যায়নি। কিন্তু আপনারা কি করে বলছেন যে ওই খুনি? আর খুন করার উদ্দেশ্যই বা কি? আমি বলছি, ফার্স্টলি যখন আমরা ওই বাড়িতে যাই। পেরুর বলা শেষ হলো না, টুটুল কাকা পাশ থেকে বলে উঠলেন, ফার্স্টলি কথাটা কিন্তু ভুল কইলি পেরু কুমার। ফার্স্ট হইব, লিটা বাদ যাইব। শোনো, আমার সামনে কেউ ভুলভাল ইংরেজি কইলে না আমি সহ্য করুম না। সে যদি রাষ্ট্রপতি হয় তাও না। আচ্ছা বেশ কাকা, এখন থেকে ফুল বাংলা। তুমি কিন্তু মাঝখানে ডিস্টার্ব করবে না। যেটা বলছিলাম, আমরা প্রথম যখন ওই বাড়িতে যাই, প্রথম যে কটা বিষয় আমার নজর কাড়ল সেগুলো হলো, শুনলাম লাশের মাথার পেছনে ভোঁতা দিয়ে অস্ত্রের আঘাত পাওয়া গেছে। সেটা প্রাথমিকভাবে মনে হয়েছিল ব্যাট, যেটা ঘরে পাওয়া গেছে। এখন কথা হলো, যদি কারোর সাথে সামনাসামনি ঝগড়া হয় তাহলে আঘাত হবে তৎক্ষণাৎ। সেটা মাথার সামনে দিকে বা অন্তত একটা সাইড করে হওয়া উচিত। মাথার পেছনে কেন?
সেখানে একটা খটকা লাগে। পোস্টমর্টম রিপোর্টে ভোঁতা অস্ত্রের উল্লেখ আছে, আর ক্ষতের প্রস্থের যা মাপ সেটা ব্যাটের প্রস্থ বা সাইডের ঠিক এজের থেকে কম। সেটা সম্ভবত কোনো লোহার পাইপ, যেটাকে খনি ব্যাট হিসেবে দেখানোর চেষ্টা করেছে। ওই ক্ষতের বৈষম্যের ব্যাপারটা প্রথমেই এই রিপোর্টে অতটা গুরুত্ব পায়নি, যেটা খুব দুর্ভাগ্যজনক। তারপর বেসিনে পানের পিকের টাটকা দাগ পেলাম, অথচ এই বাড়ির কেউ পান খায় না। এতে আমার সন্দেহ আরও পাকা হলো যে আততায়ী বাইরের কেউ। আতস কাজ দিয়ে দেখে সেই স্যাম্পেল আমিও জোগাড় করেছি। সেটা এভিডেন্স প্যাকে আশা করি আপনাদের কাজেও লাগবে। বলেই পেরু টুটুল কাকার কাঁধের ব্যাগটা টেনে নিয়ে একটা প্যাকেট টেবিলের উপর রেখে দিয়ে বলল, এইটা এক্সিবিট 1। আরও কিছু বিষয় নজরে এলো। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সেটা আমাদের দিবাকরবাবু বলেছেন। যদিও এটা নিয়ে ওনার আর ওনার হেল্প সাইমনের বক্তব্য কিন্তু ভিন্ন ও বিভ্রান্তিকর, কিন্তু আমি পরিশেষে দিবাকরবাবুর বক্তব্যই সত্যি বলে ধরে নিই। কারণ ওনার বক্তব্যের সমর্থনে ছিটকিনির একটি ক্ল্যাম্পের নিচে একটি নতুন পেরেক লাগানো ছিল, তাই সাইমনের লাথির থেকে ওপর থেকে ছিটকিনি খুলে যায়। এই বক্তব্যের গ্রহণযোগ্যতা বেশি। এবার ওনার কথা যদি ধরে নিই, তাহলে এই দরজা লাগালো কে? নিশ্চয়ই এমন কেউ যে দরজা লাগানো অবস্থায় বাড়ির ভেতর থেকে অদৃশ্য হয়েছে। কিন্তু সেটা কিভাবে? আমি খুঁজতে খুঁজতে বারান্দায় যাই, দেখি সেখানে গ্রিলে তালা ঝুলছে, কিন্তু হ্যাচকলের লক ফাঁসানো নয়। জিজ্ঞেস করে জানতে পারলাম ওই রকমই ছিল, আর ওই তালার চাবিও পাওয়া যাচ্ছে না। আমি সিজার লিস্ট দেখি, ওখানে কোনো চাবির উল্লেখ নেই। সুতরাং এই চাবিটা সম্ভবত আততায়ী নিয়ে গেছে। তখন খেয়াল করলাম বারান্দায় গ্রিল বাইরে থেকে খোলা বন্ধ করা যাচ্ছে। বুঝলাম আততায়ী বারান্দা থেকে পালিয়েছে। বারান্দায় ভালো করে পর্যবেক্ষণ করে দেওয়ালে যে চিহ্ন পেলাম, তা দেখে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না কিভাবে আততায়ী পালিয়েছে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম জলের কল খুলতেই নোংরা জল বেরোচ্ছে। জিজ্ঞেস করে জানতে পারলাম সকালে ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ হয়েছে। আততায়ীর প্ল্যানটা বোঝার বাকি রইল না। সে ধরা পড়া এড়াতে জলের মিস্ত্রি সেজে ফ্ল্যাটে ঢুকেছে আর ওই ছদ্মবেশে পালিয়েছে। প্ল্যানটা ছিল কেউ পরিচয় জিজ্ঞেস করলে সে জলের মিস্ত্রির হেল্পার বলে পরিচয় দেবে। বারান্দায় কি চিহ্ন পাইলা পেরুকুমার? দেওয়ালের গায়ে সাদা সরল রেখায় দাগ, দড়ি ঘষা খাওয়ার দাগ। আমরা তদন্ত করে জেনেছি খুনটা হয় 1টা থেকে 3টের মধ্যে। ওই সময় অতসী আর ওর ছেলে ভম্বল এসে খুনটা করে। 3টের মধ্যে খুন করার পর আততায়ী ছাদে দড়ি বেঁধে দেয়। সেই দড়ি এই 3তলা ফ্ল্যাটের বারান্দায় এসে পৌঁছয়। অতসী প্রথমে ভম্বলের জুতো নিয়ে বেরিয়ে যায়, তারপর লাশটা ছেলের ঘর পর্যন্ত টেনে নিয়ে যায় ভম্বল। তারপর ব্যাট জায়গা মতো রেখে বারান্দায় দড়ি বেয়ে ছাদে উঠে পড়ে। তারপর দড়ি খুলে নিয়ে চম্পট দেয়। তবে তার আগে আমার ধারণা অতসী এসে প্রথমে পরিদেবীর সঙ্গে এসে আলাপ জুড়ে দেখে নেয় তার ছেলে ঘুমোচ্ছে কিনা এবং সব দিক পরিষ্কার আছে কিনা। তারপর ঘরে ঢুকে পরিদেবীর সঙ্গে গল্প জুড়ে দেয়। ভম্বল সম্ভবত দরজার পেছনে লুকিয়েছিল। সে অতর্কিতে পেছন দিক থেকে এসে ভোঁতা কিছু রড জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে খুনটা করে। পরে অতসী ওই অস্ত্রটা নিয়ে পালিয়ে যায়। অতসী ও ভম্বল যে কাজটা করেছে তা কিভাবে বুঝলেন? আর মোটিভটাই তো বললেন না। বলছি ওসি সাহেব, বলছি, একে একে সব বলছি। প্রথমত পানের পিক, এমন কেউ যে পান খেত খয়ের দিয়ে। দ্বিতীয়ত পরি মারা যাওয়ার আগে অতসীর খোঁজ করছিল, তাও ভয়ে ভয়ে, এটা আমরা জানতে পারি। এদিকে অতসী পান খায় মুখ লাল করে। ঘটনাক্রমে যেদিন পরি অতসীর খোঁজ করে সেই দিনই সে একটি সোনার দোকানে যায় গয়না বিক্রি করতে। এদিকে তার ব্যাংকে সেই দিন বা পরের দিন যেদিন সে খুন হলো কোনো টাকা জমা হয়নি। এদিকে তার আলমারিতে সেই গয়নাগুলো পাওয়া যায়নি। তাহলে হয় সেই গয়না যেগুলো নিয়ে সে সোনার দোকানে যায় বিক্রি করার জন্য হয় কাউকে দিয়েছে, অথবা তার থেকে সেটা লুট হয়েছে। এইখানেই এই খুনের মোটিভ লুকিয়ে আছে, আর যে কারণেই পরি অতসীর কথা ভেবে ভয় পাচ্ছিল। বুঝলাম না, পরীর গয়না সোনার দোকান থেকে বেরোনোর পর লুট হয়েছে বা চুরি হয়ে গেছে সেটা না হয় বুঝলাম, কিন্তু তার সাথে অতসীর কি সম্পর্ক? আছে স্যার, আছে। কিছুদিন আগে একটা খবর কাগজে হেডলাইন হয়েছিল, ক্যালকাটা গোল্ড রাশ জুয়েলারি ডেকওয়াইট কেস। শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো। বিভিন্ন ব্রাঞ্চে একই সময় ডাকাতি, এর সাথে এই কেসটার সম্পর্ক আছে নাকি? আছে স্যার, আছে। ওই জন্যই বলেছিলাম না, আপনি এই লোককে ধরতে পারলে আপনার মেডেল পাক্কা। হ্যাঁ, পরিদেবী ওই দোকানেই যায় গয়না বেচতে। তার গয়না লুট হয় ঠিক, কিন্তু সে ওই গ্যাংয়ের মধ্যে মুখোশ পরা ভম্বলকে চিনতে পারে। ভম্বলকে সে দেখেছে কারণ অতসী আগে তার বাড়িতে কাজ করত, তাই সে বহুবার ওই বাড়িতে এসে থাকবে। ভম্বল তাকে দেখতে পায়, কিন্তু ঘটনার আকস্মিকতায় তখন কিচ্ছু না করে শুধু গয়না লুট করে পালিয়ে যায়। পরে কোনোভাবে ব্যাপারটা জানাজানি হয়,
তার দল থেকে নির্দেশ আসে অথবা সে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে পরীকে মারবার প্ল্যান করে। একদিন যখন পরী একা থাকবে, ছেলে ঘুমিয়ে থাকবে, এমন সময় খুঁজে অতসী ওই ফ্ল্যাটে আসে। ছাদে ট্যাঙ্কের কাজ হচ্ছে দেখে তার কাজের আরও সুবিধা হয়। তারপর ব্যাপারটা আঁচ করতে পেরে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হয়। আমি তনিমাকে দিয়ে চিরকুট পাঠাই যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে ওরা ওই বাড়িতে ঢুকেছে। আমি টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট সময় ভম্বলকে টাকা নিয়ে আসতে বলি। আরও বলি যে প্রমাণটি আমি তনিমার হাত দিয়ে পাঠাবো, টাকা পেলে তাকে হস্তগত করব। ভম্বল চিরকুট পেয়ে ভাবে এটা তনিমার কাজ। চিঠিটা সে কাউকে দিয়ে লিখিয়েছে। সে তনিমাকে গুলি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। তারপর পার্কে এসে আমাকে গুলি করার আগে নিজেই ধরাশায়ী হয়ে যায় বলল পেরু। তারপর একটু থেমে বলল, টানা বকবক করা যায় স্যার, একটু চা আনান। ওসি সাহেব হন্তদন্ত হয়ে দুবার টেবিলের উপর রাখা কলিং বেল বাজিয়ে একজনকে চা আনতে হুকুম করলেন। তারপর বললেন, এ তো সাংঘাতিক ব্যাপার পেরুবাবু, বিরাট র্যাকেট মনে হচ্ছে। দেখি কমিশনার সাহেবকে ফোন করে জানাই। উনি তারপর ফোন করে দীর্ঘক্ষণ ধরে কথা বলতে লাগলেন কমিশনার সাহেবের সঙ্গে। প্রায় আধ ঘন্টা পর ফোন রেখে বললেন, উনি নিজে আসছেন। বললেন ব্যাপারটা গোপন রাখতে, আগে পুরো র্যাকেটটা ধরা পড়ুক, পরে উনি প্রেস কনফারেন্স করে জানাবেন। বাপ রে, এ তো পুরো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল যে। শুধু কেউটে নয়, ঝাঁকে ঝাঁকে কেউটে একেবারে। পেরু এবার টুটুল কাকার দিকে একবার ইঙ্গিতে তাকিয়ে উঠে পড়ল। বলল, আমাদের এখন অনুমতি দিন, আর দিগন্তকে এবার একটু রেহাই দিন। আমরা ওকে নিয়ে এবার ওর বাড়ির দিকে যাই। প্রয়োজন পড়লে আবার ডাকবেন, আসবো। ওসি সাহেব হঠাৎ খুব নার্ভাস হয়ে গেছেন। একটা কাগজের হেডলাইন হওয়া খবরের এক পান্ডা এখন তার হেফাজতে। ওদিকে কমিশনার সাহেব আসছেন। তিনি আমাদের থাকার ব্যাপারে চাপাচাপি করলেন না। পেরু ওনার সাথে একবার হাত মিলিয়ে চলে এলো। আমরা দিগন্তকে নিয়ে ওদের ফ্ল্যাটে পৌঁছে দিলাম। ঘরে ফিরে দেখি তনিমা কাজে এসেছে। তার কাছে নাকি ঘরের একটা চাবি থাকে। দিবাকর বাবুকে সে বলল, কাকু, আপনি তো ফোনটা ফেলে গেছেন। এদিকে দিগন্তের বাবা ফোন করেছিল, আমি ফোন ধরায় বলল আজ রাত্রিরে ট্রেনে চাপছে, কাল এখানে আসবে। দিগন্ত দৌড়ে গিয়ে ফোনে কলটা চেক করতে গেল। ছেলেটা বাপটাকে কি ভালোবাসে, অথচ দুর্ভাগ্য দেখুন, তার ছেলের কথা, পরিবারের কথা মনেই পড়ে না। চোখের জল মুছতে মুছতে বললেন দিবাকর বাবু, আমাদের সময় হলে কইতাম পিছনে একখানা জাইরা লাঠি দেওয়ার কাম ছিল, কিন্তু আমরা তো এখন লাইবিলিটি রে। ম্যাচে এক্সট্রা টাইম খেলছি আমরা। ওই কয় না, সাডেন ডেথ হইব, গল্প শেষ, মাইনা নে, আর কি করবি, বললেন টুটুল কাকা। মিনিট কুড়ি পর ওনার ফ্ল্যাট থেকে বেরোনোর সময় দিবাকর বাবু পেরুর কাঁধ চাপড়ে বললেন, প্রাউড অফ ইউ মাই বয়। তুমি যুক্তিবাদী মানুষ আমি জানি, তবু জিজ্ঞেস করব, আশীর্বাদের ক্ষমতায় বিশ্বাস করো? পেরু চোখের সানগ্লাসটা খুলে বলল, করি। দিবাকর বাবু পেরুর মাথায় একবার হাতটা ছুঁয়ে দিয়ে বললেন, আর তোদের পাশে থেকো বাবা, আমাদের সময় শেষ, দেওয়ার মতো কিছু নেই আশীর্বাদটুকু ছাড়া। জীবনে শান্তি পাবে, এটা এমন এক অমূল্য সম্পদ যেটা মানুষ অন্ধের মতো চারিদিকে খুঁজে যাচ্ছে। পেরু চুপ করে রইল, কোনো উত্তর দিল না। একটু দূরেই দিগন্ত দাঁড়িয়েছিল। তাকে আজকে বড় উজ্জ্বল, বড় প্রাণবন্ত লাগছে, যেন সারা রাতের বৃষ্টির পর সকালে ঝকমকে রোদ উঠেছে।